500-600 ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে আমাদের এই আমরা নতুন সরকার পেয়েছি। তো এই ট্র্যাজেডিকে আপনি কি বলবেন? তো সুতরাং একটা ট্র্যাজেডি আরেকটা ট্র্যাজেডির জন্ম দিয়েছে। এই মাত্র এখন একটা সরকার বাংলাদেশে এসছে, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে, যেটা 1/11 সময় হয়েছিল কিন্তু সেটা দিনের আলো দেখে নাই। সেটার ফল ভোগ না করতে আবার যে লাউ সে কদু হয়ে গেছে। $400 প্রত্যেকটা নাগরিকের ঘাড়ে এই ঋণ রেখে গেছেন। আমি ওটা বললাম, আমি এভাবে স্পেসিফিক করি, প্রত্যেকটা নাগরিকের পেছনে $400 ঋণ আছে। যে আজকে জন্মগ্রহণ করছে তা সে $400 ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে, ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। অবশ্যই ট্র্যাজেডি, যেহেতু ওই দিন অনেক প্রাণহানি ঘটেছে এবং প্রচুর লোক আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের জাতি জীবনে এটা একটা দগদগে ক্ষত হয়ে আছে এবং আমাদের রাজনীতির অনেক দিক পরিবর্তন, মোড় পরিবর্তন এবং রাজনীতির অনেক ইস্যুজ এই ট্র্যাজেডি থেকে জন্ম নিয়েছে এবং এটার প্রভাব দীর্ঘদিন আমাদের রাজনীতি থাকবে এবং আজকে যা চলছে সেটারও কোনো অংশে কম নয়। এইটা এখন কথা হচ্ছে যে 1/11 ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির পরে 21শে আগস্টের ট্র্যাজেডির পরে আজকে কত বছর, এত বছরে অনেক ট্র্যাজেডির জন্ম হয়ে গেছে এবং এসব ট্র্যাজেডিকে হার মানানোরও অনেক ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, যার ফলে আজকে যে সর্বশেষ যেটা দেখলাম, যে যার ফলে একটা স্বৈরাচারের উদ্ভব হয়েছে এবং দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে জগদ্দল পাথরের মতো ছিল এবং তাকে চলে যেতে হয়েছে। ট্র্যাজেডি শুধু 21শে আগস্ট নয়, এই ট্র্যাজেডি যে সরকারটা চলে গেছে সেটা সরকার এরকম আরো অনেক ট্র্যাজেডির জন্ম দিয়েছে বাংলাদেশের বিরোধী দলের মধ্যে, বিরোধী দলকে দমন পীড়নের ক্ষেত্রে। সুতরাং আমি যেটা বলতে চাইবো, আপনি ট্র্যাজেডি বলে বিরোধী দল তো ওনাদের ফাঁদে পা দিয়েছে। ভারত থেকে এসে বলেছে আমি বলবো না আমার সাথে কি কথা হয়েছে, তারপরে নির্বাচনে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমি ট্র্যাজেডির কথাটি শেষ করলেই তো, এখন সেই ট্র্যাজেডি আজকে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা আসছে, এটাকে কি বলবেন আপনি? এটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং সবচাইতে নিষ্ঠুর ট্র্যাজেডি, যে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জীবনের বিনিময়ে, আমাদের ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে, আমাদের কিশোর যুবকদের জীবনের বিনিময়ে এবং প্রায় 500-600 ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে আমাদের এই আমরা নতুন সরকার পেয়েছি। তো এই ট্র্যাজেডিকে আপনি কি বলবেন? তো সুতরাং একটা ট্র্যাজেডি আরেকটা ট্র্যাজেডির জন্ম দিয়েছে, এটাই আমার বক্তব্য। আর যেটা যে বিচারের কথা আপনি বলছিলেন, দেখেন এই জজ মিয়া নাটক, যেটা আমাদের রবি ভাই বলতেছিল, আমাদের তো এটা আস্থার বিষয়। জজ মিয়া নাটক, মুফতি হান্নান বিষয়, তারপরে এই যে কি জানো আরেকজন আকন্দ, এই যে বিষয়গুলো আসছে, এলো কেন আসলো? এই যে রাজনৈতিক হাঙ্কি পাঙ্কি, এই যে বক্কর চক্কর গুলো হয়েছে, এই ট্র্যাজেডির পরে উচিত ছিল একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু বিচার মানুষ দেখতে চাইছে। যেটা আপনি বলছেন, রবি ভাই বলছে যে একটা ঘটনা ঘটছে, খুন হয়েছে, মানুষ মারা গেছে, যেই করুক না কেন সরকারের দায়িত্ব হচ্ছে এটার একটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, সুষ্ঠু তদন্ত, যেটার উপর মানুষের আস্থা আছে। তাই আমরা কি দেখলাম? আমরা দেখলাম যেমন নাকি সেই সরকারের উপরও মানুষ সেই আস্থাটা রাখতে পারে নাই এবং এই সরকারের উপর তো নাই, যার ফলে তাদেরকে বিদায় নিতে হয়েছে। এই যে রাজনৈতিক বক্কর চক্কর চলতেছে আমাদের দেশে, এই যে রাজনৈতিক হাঙ্কি পাঙ্কি, আপনি একটা ঘটনা ঘটার পরে এটাকে ধামাচাপা দেওয়ার, এটাকে ডাইভার্ট করার, এটাকে উদর পিডি বুদর ঘাড়ে নেওয়ার এই যে প্রবণতা, এটা দীর্ঘদিনের রাজনৈতিক কালচারের অংশ হয়ে আসছে। কেউ খুশি অখুশি হওয়ার বিষয় না। বিষয় হচ্ছে এটা কেন হবে? একটা ঘটনা ঘটছে, তদন্ত হবে, তদন্ত বের হয়ে আসবে। বরঞ্চ এগুলা করতে গিয়ে দিদেন তখনকার সরকারের আমি মনে করি অনেক ক্ষতি হয়ে গেছে। শুধু তাদের ক্ষতি হয় নাই, জাতীয় এত ক্ষতি হয়েছে। এই ক্ষতটা এখন পর্যন্ত জানেন, বিএনপিকে সেই ক্ষতের মূল্য দিতে হয়েছে।
বিএনপিকে সেই ক্ষতের মূল্য আজকে 16-18 বছর দিতে হচ্ছে। অনেক কারণ আছে, তখন মধ্যে এটাও তো একটা কারণ। কারণ এই সুষ্ঠু বিচার মানুষ আস্থায় নিতে পারে নাই। মানুষ যদি আস্থায় নিতই তাহলে এটার একটা ব্যবস্থা তখন হইতো। এটা এটা কেন, এটা যদি বিএনপি আওয়ামী লীগ সরকারও ক্ষমতা থাকতো তারাও এই কাজটাই করতো। তো আমার কথা হচ্ছে যার কারণে আজকে আমাদের জাতীয় জীবনে অনেক বিশ্বাস, অবিশ্বাস এবং আস্থা অনাস্থার অনেক ইস্যু জড়িত হয়ে গেছে। এগুলোর সাথে আমাদের রাজনীতি বিরাটভাবে প্রভাবিত হয়েছে, আমাদের রাজনীতি বিভিন্নভাবে কলুষিত হয়েছে। আমাদের রাজনীতিতে একটা কনসেনসাসের প্রয়োজন আছে, বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে একটা কনসেনসাসের প্রয়োজন আছে। একটা দেশে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই সময় নিয়ম কি সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা এরকম হয় যে এটাতে সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে এটার একটা বিহিত ব্যবস্থা করবে, কিন্তু এই কালচার আমাদের দেশে তৈরি হয়নি। এই মাত্র এখন একটা সরকার বাংলাদেশে এসছে, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে, যেটা 1/11 সময় হয়েছিল কিন্তু সেটা দিনের আলো দেখে নাই। সেটার ফল ভোগ না করতে আবার যে লাউ সে কদু হয়ে গেছে। কিন্তু এই সরকার আসার পরে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে, কারণ এর পেছনে যে ওয়াচডগ আছে, যে ছাত্র সমাজ আছে, যে ছাত্র সমাজ এমন একটা বিপ্লব সাধন করেছে, যে বিপ্লব সাধন করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো, বেনিস্ট্রিম রাজনৈতিক দলগুলো, আমি ঠিক বলবো না ব্যর্থ হয়েছে, সেটা এটা বলবো না, আমি বলবো আপাত দৃষ্টিতে এই জগদ্দল পথর সরাইতে পারে নাই, কিন্তু তাদের ক্ষেত্র তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এই খোলাটা তৈরি করেছে, এটা কোনো সন্দেহ নাই। বিএনপির ত্যাগ তিতিক্ষা, তাদের 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 বাদ দিয়ে এখন বর্তমানে আলোচনা করি যে মানে আমরা তো সবই জানি মানে কিভাবে কি হয়েছে। এটার কারণে আচ্ছা ওকে, এটার কারণে যে অবস্থাটা তৈরি হয়েছে, দেশের মধ্যে একটা তাওয়া গরম ছিল, সেই গরমের মধ্যে ছাত্র সমাজ যখন সর্বশেষ ট্রিগারটা টিপলো, সাথে সাথে কাজ হয়ে গেল। তো এখন কথা হচ্ছে দাবিটা, এখন এই দাবি ছাত্র সমাজের যে দাবি, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সেটার সাথে আজকে এই বাংলাদেশের মেজরিটি মানুষের দাবি একাকার হয়ে গেছে। এখন আপনি যে ইস্যুটা নিয়ে আসছেন, যদিও এই ইস্যুটা অনেক পুরানো এবং চর্বিত চর্বণ, আমি বলবো এভাবে যে এই জাতীয় অনেক ইস্যু বাংলাদেশে আসে, এসব ইস্যু নিয়ে মানুষ খুব একটা এখন আর শুনতে চায় না। এখন নতুন কিছু শুনতে চায়, যে নতুন কিছু বাংলাদেশে তৈরি হয়েছে, এটার কি ভবিষ্যৎ, কি করা যেতে পারে, এগুলো নিয়ে এটা নিয়ে আলোচনা করেন। এখন যে শুধু দুর্নীতি মামলার কথা আসছে শুধু, এবং আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে উনি রেখে গেছে, আমি একটু পড়ে শোনাই উনি কত টাকা রেখে গেছে। উনি পালিয়ে গেছেন, কিন্তু উনি পেছনে রেখে গেছেন, রেখে গেছেন 18,35,000 কোটি টাকার ঋণ। কে? শেখ হাসিনা। আমাদের আগের জানি মানে ফ্যাসিস্ট সরকারের শিরোমণি, আপনারা ছিলেন শিরোমণি। তো উনি আমাদের প্রতি ব্যক্তির, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক $400 প্রত্যেকটা নাগরিকের ঘাড়ে এই ঋণ রেখে গেছেন। আমি ওটা বললাম, আমি এভাবে স্পেসিফিক করি, প্রত্যেকটা নাগরিকের পেছনে $400 ঋণ আছে। যে আজকে জন্মগ্রহণ করছে তা সেও $400 ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে, ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। এখন এটা কেন আপা, আমি আপনাকে বলি, এই যে এখন যারা ধরা পড়ছে, আপনি দেখবেন 300 এমপির বাড়ি, এই আপনারা এখন এই ইয়ার কারণে, মিডিয়ার কারণে, নেটের কারণে, ফেসবুকের কারণে আপনি দেখতেছেন যারাই ধরা পড়ছে, তাদের বাড়ি গাড়ি, তাদের বালাখানা, তাদের টাকা সম্পদ, তাদের নগদ টাকা, বিদেশি টাকা, দেশি টাকা, এগুলো দেখলে চোখ ছানা বড়া হয়ে যায়। তার মানেটা কি, একজন এমপি, একজন মন্ত্রী, তার বাড়ি, এটা সাদ্দাদের, ওই যে সাদ্দাদের বালাখানা আছে না, অনেক ক্ষেত্রে সাদ্দাদের বালাখানা ফেল। তার মানে এরা এসব সম্পদ, এসব ঐশ্বর্যের মালিক হয়েছে। এখন আপনারা তো 2-1 দেখছেন, প্রত্যেকটা এমপি আপনি যদি ধরেন, প্রত্যেকটা এমপির বাড়ি গাড়ি এবং তাদের ঐশ্বর্য, টাকা, ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদ যদি আপনি টান দেন, দেখবেন এরকম চোখ টানা বড়া হয়ে যাবে গা। আমরা তো অল্প 2-4 জনের দেখছি। এই যে টাকা, এই যে টাকাগুলো দেখছেন, এই যে সম্পদ দেখছেন, এগুলো কার সম্পদ? এগুলো জনগণের সম্পদ, জনগণের রক্ত চোষা সম্পদ। জনগণকে তারা ঠকিয়ে, জনগণকে তারা বঞ্চিত করে এই সম্পদের পাহাড় করেছেন।
এখন মনে করেন জনগণের মধ্যে ধারণাটা কি জন্মছে, না শেষ করে দিচ্ছি, জনগণের মধ্যে ধারণাটা এটাই জন্মছে যে আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানাই, এমপি মন্ত্রী বানানোর আগে তারা কপটদকহীন থাকে, কিছুই তাদের থাকে না, কিন্তু যখনই এমপি মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, তখন ওনাদের কোনো সম্পদের পাহাড় হয়। তার মানে এই যে একটা মানুষের ধারণা আগামী দিনেও যারা এমপি মন্ত্রী হবেন তাদেরও এরকম কিছু হবে না, এই গ্যারান্টি কি? এটা সাধারণ মানুষ হিসাবে আমার যেরকম প্রশ্ন, এরকম প্রত্যেকটা নাগরিকের এরকম প্রশ্ন। সুতরাং আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে মনে হয় এটা আল্লাহর তরফ থেকে, আমি একটা কথা বলতাম যে ডিভাইন ইন্টারভেনশন, যেখানে বাংলাদেশের শক্তি, বিদেশি শক্তি, ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ কেউই এই 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 সরকারের টিকিটিও ছিটতে পারে নাই, বা তারা কথা শুনে নাই। পাগলেও কিন্তু কথা শুনে না, কথা শুনে না দুই শ্রেণীর লোক। একটা হলো পাগলে কথা শুনে না, যে আমাদের যে এই যে হাইকোর্ট, আমাদের যে কোর্ট, হাইকোর্ট একসময় রায় দিয়েছিল অবজারভেশনে উনি নাকি রং হেডেড। তো আমরা তাই দেখছি যে এটাই তো আমার মনে হয় প্রমাণিত হয়েছে, ওনাকে স্বৈরাচার হয়, উনি মানে ইনসেন, মানে উনি বুঝতে চাইতেন না ওনার যে পায়ের নিচে মাটি নাই, ওনার যে জনপ্রিয়তা শূন্যের কোঠার নিচে, এটা কি এখন বলছেন কেন? তখন তো বলেন নাই। সবসময় বলছি, না সবসময় বলছি, না এই কথাটা সবসময় বলেছি, সবসময় আমার টকশোর প্রত্যেকটা ধারাবাহিকতা আপনি দেখেন।